2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরেই ডাক্তার রোবেদ আমিন সহকারী অধ্যাপক পদে ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেন। এখানে উল্লেখ্য, ডাক্তার রোবেদ আমিনের HRM এ চাকরি স্থায়ীকরণের যে তথ্য রয়েছে তা সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। সিনিয়র স্কেল পরীক্ষা পাস না করা সত্ত্বেও তাকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়। বিধি অনুযায়ী সিনিয়র স্কেল পরীক্ষা পাস না করলে চাকরির 14 বছর পূর্তিতে সিনিয়র স্কেল পরীক্ষা থেকে অব্যাহতি প্রাপ্ত হয়। কিন্তু 14/9/1997 সালে চাকরিতে প্রথম যোগদানকারী ডাক্তার রোবেদ আমিন নিয়ম অনুযায়ী 14/9/2011 সালের পূর্বে সহকারী অধ্যাপকের পদে পদোন্নতি কোনোভাবেই সম্ভব না। পরবর্তীতে ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে আরও সকল বিধিমালা ভঙ্গ করে 18/12/2013 সালে সহযোগী অধ্যাপক এবং 18/2/2020 সালে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ঢাকা মেডিকেল কলেজেই পদায়িত হয়ে যোগদান করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস পদোন্নতির জন্য পরীক্ষার যে বিধিমালা আছে সেই বিধিমালা 2017 অনুচ্ছেদে 8(2) অনুযায়ী সিনিয়র স্কেল পরীক্ষা পাস না করলে সর্বোচ্চ 5ম গ্রেড পর্যন্ত পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এরপর তিনি আরও পুনঃপদোন্নতির যোগ্য হবেন না। কিন্তু ডাক্তার রোবেদ আমিন পদোন্নতি প্রাপ্ত হয়ে 3য় গ্রেডের অধ্যাপক পদে যোগদান করেন। আর বর্তমান তাকে গ্রেড 1 পদে প্রদান করা হয়, যা কোনো মতেই চাকুরির বিধিসম্মত নয় এবং সম্পূর্ণভাবে অবৈধ। ডাক্তার রোবেদ আমিন স্বাস্থ্য অধিদপ্তরের NCDC লাইন ডাইরেক্টর হিসাবে 10/1/2021 তারিখে যোগদান করেন। 18/8/2024 তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ফ্যাসিবাদের অনুগত ব্যক্তি হিসাবেই তাকে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর পদে পদায়িত করা হয়। আশ্চর্যের বিষয়, তাকেই আবার বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকার 18/8/2024 তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে পদায়ন করেন। এহেন ফ্যাসিবাদী সুবিধাভোগী ব্যক্তিকে বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার মহাপরিচালক পদে নিয়োগ প্রদানে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বৈষম্য শিকার চিকিৎসক কর্মচারী কারো কাছেই কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারই বহিঃপ্রকাশ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলন। এহেন ব্যক্তিকে অনতিবিলম্বে মহাপরিচালকের পদ থেকে প্রত্যাহার করতে হবে, অন্যথায় বৈষম্য বিরোধী চিকিৎসক কর্মচারী নার্স মেডিকেল টেকনোলজিস্টদের যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে তা কোনোভাবেই প্রশমিত হবে না। এবার আমি কিছু দুর্নীতি এবং অনিয়মের কথা বলছি। ডাক্তার রোবেদ আমিনের অনিয়ম ও দুর্নীতি। 1. বিধি বহির্ভূতভাবে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে 49,99,476 টাকা প্রদান করা হয়। NCDC লাইন ডিরেক্টর ডাক্তার রোবেদ আমিন তার এক্টের বাইরে লাইন ডিরেক্টরের হেলথ এডুকেশন এবং হেলথ ম্যান পাওয়ারের আওতাধীন নোয়াখালী মেডিকেল কলেজে প্রায় 50 লক্ষ টাকার কম্পিউটার অ্যাক্সেসরিজ খাতে বরাদ্দ প্রদান করেন, যা প্রত্যক্ষ দুর্নীতির নমুনা মাত্র। এ বিষয়ে 2021-2022 সালে গুরুতর অডিট আপত্তি রয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া 2021-22 অর্থ বছরে তার বিরুদ্ধে আরও অনেক অডিট আপত্তি এসেছে। এর মধ্যে গুরুতর আর্থিক অনিয়ম হিসাবে চিহ্নিত ও আপত্তি যুক্ত হয়েছে। ওই সময়ে 3,61,41,320 টাকার অডিট আপত্তির মধ্যে 2,89,84,000 টাকার MSR কেনাকাটার ক্ষেত্রে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। 2. OVC অর্থাৎ অনলাইন ভিডিও কমার্শিয়াল তৈরির একটি RFQ বিল 4,92,500 টাকা, আরেকটি বিল 4,90,000 টাকা। স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট ফর কোটেশন তৈরি করে বিজ্ঞপ্তি জারি করে কার্যদেশ দেওয়ার নিয়ম থাকলেও তা না করে মিডিয়াবাস নামের একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। টার্মস অ্যান্ড কন্ডিশন ফর সাপ্লাই অফ গুডস এই কার্যাদেশ প্রাপ্তির কোনো কোম্পানির স্বাক্ষর নেই। সেই অফিসগুলো
কোথায় সম্প্রচার করা হয়েছে তা কেউ আজ পর্যন্ত বলতে পারেন না। পাবলিকেশন ম্যাটেরিয়াল কোডে 4,93,000 টাকা, কম্পিউটার ক্রয় ব্যয় কোডে 4,82,500 টাকা ও 4,92,500 টাকা, স্টেশনারি কোডে 4,96,980 টাকার 4টি RFQ তেও SRFQ তৈরি করে যথাযথ নিয়মে কার্যদেশ প্রদান করা হয়নি। এরকম অনেক নিয়ম বহির্ভূত RFQ করা হয় অর্থ আত্মসাতের উদ্দেশ্যে। 3, বার্ষিক ক্রয় সংক্রান্ত পরিকল্পনা, যেটাকে APP বলা হয়, 2023-24 স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক চূড়ান্ত অনুমোদনের পূর্বেই কে কোন কাজ পাবে তার লাইন ডাইরেক্টর রোবেদ আমিন নিজ হাতে লিখে দেন। 2023-24 সালের APPর প্রস্তাবিত আকার 1,209 কোটি টাকা। 4, ডক্টর রোবেদ আমিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের একজন মালিক ও পরিচালক। সরকারি কর্মচারী বিধিমালা 1979 অনুযায়ী কোনো সরকারি কর্মচারী বেসরকারি হাসপাতালের মালিকানা পরিচালক পদ গ্রহণ করতে পারবেন না এবং বিধিমালা অনুযায়ী এটা কেউ করলে তা সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। সরকারি বিধিমালা পরিপন্থী কাজে জড়িত চিকিৎসক যার বর্তমানে আইনি প্রক্রিয়ার অধীনে থাকার কথা, নতুন সরকার আমলে তার মহাপরিচালক পদে পদায়নে আমরা বিস্মিত এবং স্তম্ভিত। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেশে আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার করেছেন, সরকারি বিধিমালা ভঙ্গকারীকে স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ পদে পদায়নে সে অঙ্গীকারের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। 5, সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নন কমিউনিকেবল ডিজিজ NCD কর্নার প্রতিষ্ঠান নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ বিষয়ে 71 টিভিতে প্রতিবেদন প্রচার করা হয়েছে। বিগত স্বৈরাচারী সরকার আমলেই NCD কর্নার স্থাপনকে কেন্দ্র করে প্রতি বছর প্রায় 1000 সেমিনার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। প্রতি সেমিনারে 1,30,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত বাজেট ছিল, কিন্তু প্রতি সেমিনার বাবদ অডিট ও বিল পাসের কথা বলে 20-30 হাজার টাকা নেওয়া হতো, যার মোট পরিমাণ দাঁড়ায় 2-3 কোটি টাকা, যা স্পষ্টতই আত্মসাৎ করা হয়। এছাড়া প্রতিটি NDC কর্নারে সবুজ বই, রেজিস্ট্রেশন বই, পোস্টার, লিফলেট, গাইডলাইন সরবরাহ করা হতো, যা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে না ছাপিয়ে BMTF থেকে 8 থেকে 10 গুণ বেশি মূল্যে ছাপানো হতো এবং এটা নিয়ে প্রতি বছর অডিট আপত্তি হতো। এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের অনুশাসন ছিল ডিজি অফিসের নিজস্ব প্রিন্টিং প্রেস বা BG প্রেস থেকে ছাপানোর জন্য, কিন্তু তা না করে কিছু সংখ্যক ঠিকাদারের যোগ সাজসে বিগত বছরগুলোতে প্রায় 200 থেকে 300 কোটি টাকার প্রিন্টিং কাজ করা হয় সম্পূর্ণ অনৈতিকভাবে। NDC কর্নারের জন্য প্রতি বছর প্রায় 100 কোটি টাকার ঔষধ ক্রয় করা হয়। 70% UCL এবং 30% UCL বহির্ভূত ঔষধ হতো, সেটা উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণ না করে UCL থেকে MRP রেটে কেনাকাটা করে সরকারের শত শত কোটি টাকা তছরূপ করা হয়। এসব কাজে তার সাথে প্রোগ্রাম ম্যানেজার, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার হিসাবে বিভিন্ন সময় কাজ করে ডক্টর আব্দুল আলিম, ডক্টর সরারউদ্দিন মিলন, ডক্টর রাহাত ইকবাল চৌধুরী, ডক্টর নবিউল ইসলাম, ডক্টর সজীব রায়, ডক্টর নুসায়ের চৌধুরী, ডক্টর শহীদুল ইসলাম শোভন, ডক্টর দবির, ডক্টর মারুফ আহমেদ খান, ডক্টর মুস্তাফিজুর রহমান, ডক্টর অসীম চক্রবর্তী প্রমুখ। এই সকল বিষয়গুলো নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের অডিট শাখার কাগজপত্র দেখলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া তার PM, DPM এবং অফিস সহকারীদেরকে জিজ্ঞাসাবাদ করলে সম্পূর্ণ তথ্য জানা যাবে। নীতিগতভাবে ডক্টর রোবেদ আমিন ছাত্র জনতার বিপ্লবের ঠিক বিপরীতে অবস্থান করছেন। তার ফ্যাসিস্ট মনোভাব এবং তার দুর্নীতি তাকে যে কোনো পরিস্থিতিতে অযোগ্য করে তুলেছে। সরকার যেভাবে সমস্ত ফ্যাসিস্ট পন্থীদের রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ পদ হতে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে, স্বাস্থ্য খাতেও ডাক্তার রোবেদ আমিনকে সরিয়ে যোগ্য উপযুক্ত ব্যক্তিকে পদায়নের মাধ্যমে এর প্রতিফলন আমরা দেখতে চাই। আরও পরিতাপের বিষয় এই যে স্বাস্থ্য অধিদপ্তরের আরও একটি গুরুত্বপূর্ণ পদ
পরিচালক প্রশাসন পদে ডাক্তার শেখ ফজলে রাব্বিকে গত 5/9/2024 তারিখে পদায়ন করা হয়, যিনি কুমিল্লা মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালক থাকাকালে গত 3/8/2024 কুমিল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে শান্তি সমাবেশের অন্যতম পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী এবং অংশগ্রহণকারী। এছাড়াও ডাক্তার ফজলে রাব্বির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 1-এ স্মারক নাম্বার 00/712/222-3998 তারিখে 29/8/2023 মোতাবেক 5,37,25,000 টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় মামলার রুজুর সুপারিশ করা হয়েছে। এছাড়াও দুর্নীতিতে অভিযুক্ত শান্তি সমাবেশে অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার এইরকম আরো অনেক উদাহরণ রয়েছে। আমরা বর্তমান সময় খেয়াল করলাম, গতকালকে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল, যিনি কিনা একজন সচিবের নেত্রী এবং যিনি কিনা শান্তি মিছিলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যারা শহীদ হয়েছিলেন তাদের বিরোধিতাকারী, শান্তি মিছিলে অংশগ্রহণকারী সেই একজন ডাক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই রকমভাবে বিভিন্ন মেডিকেল কলেজে যাদের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, আমরা দেখছি একটা কোটারি গোষ্ঠীর ফ্যাসিস্ট সরকারের দোসর যারা ছিলেন, যারা সচিবের নেতৃস্থানীয় ছিলেন, যারা শান্তি মিছিলে অংশ নিয়েছিলেন, তাদেরকে কিন্তু সেখানে পদায়ন করা হচ্ছে, যেটা অত্যন্ত লজ্জার, দুঃখের এবং পরিতাপের। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে প্রিন্সিপাল হিসাবে ডাক্তার ফজল নাসারকে নিয়োগ করা হয়েছে, যিনি শান্তি মিছিলে অংশগ্রহণকারী এবং একজন সচিব নেতা। আমরা এই বিষয়গুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, যেটা আন্দোলন সংগ্রামের যে চেতনা, যে বৈষম্য ছাত্র আবু সাইদ যে রক্ত দিয়েছিল, সেই রক্তের যে চেতনা ছিল, যে চেতনায় আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে দ্বিতীয়বারের মতো, এদের বিরোধিতাকারী অপশক্তি ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মা যারা বিভিন্ন জায়গায় পদায়িত হচ্ছে, তাদের ব্যাপারে আমাদের একটাই দাবি, অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করে নিতে হবে। অনিয়ম, দুর্নীতি ও শান্তি সমাবেশে অংশগ্রহণকারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়নের কারণে দীর্ঘদিনের বৈষম্যের শিকার চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয় তার বহিঃপ্রকাশ হিসাবে প্রতিবাদ ও প্রতিকারের দাবি করায় উল্টো প্রতিবাদকারীদের মধ্য থেকে স্বাস্থ্য অধিদপ্তরের 4 জন কর্মকর্তাকে ইতিমধ্যেই গোপালগঞ্জ, ময়মনসিংহ, রংপুর সহ বিভিন্ন জায়গায় নিপীড়নমূলক বদলি করা হয়। আমরা এই বদলির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি অবিলম্বে এই বদলি প্রত্যাহার করে তাদেরকে পুনরায় আগের জায়গায় পদায়ন করতে হবে, এটা আমাদের আজকে সম্মেলনের দাবি থাকলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য ব্যবস্থার ও চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের জন্য গঠিত বিশেষজ্ঞ প্যানেল আমাদের বৈষম্য শিকার চিকিৎসা সমাজের দৃষ্টিগোচর হয়েছে। আমরা বৈষম্যের শিকার চিকিৎসা সমাজ এই ধরনের কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু যে প্যানেলকে মনোনীত করা হয়েছে তা সর্বতোভাবে প্রত্যাখ্যাত হয়েছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার এক রক্তক্ষয়ী আন্দোলন ও আত্মত্যাগের বিনিময়ে দেশে এক ফ্যাসিস্ট সরকারের হাত থেকে নবজাগরণ হয়েছে। হাজার হাজার ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। ঠিক সেই বাস্তবতায় দাঁড়িয়ে স্বাস্থ্য কাঠামোর সংস্কারের জন্য যে বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চিকিৎসক সমাজ এই প্যানেলের ব্যক্তিদের দেখে বিস্মিত এবং হতবাক। এই প্যানেলের আহ্বায়ক 1/11 সুবিধাভোগী, প্যানেলের সদস্য সচিব বিগত ফ্যাসিস্ট সরকারের ধারক ও বাহক, অন্যান্য বেশিরভাগ সদস্যরা সরাসরি বিগত সরকারের সুবিধাভোগী। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই ঘোষিত কমিটি ছাত্র জনতার আন্দোলনে শহীদদের চেতনার সুস্পষ্ট পরিপন্থী। চিকিৎসক সমাজ এই কমিটি প্রত্যাখ্যান করছে। বর্তমান প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে আমরা অবিলম্বে আমাদের নিম্নলিখিত দাবিগুলো বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করছি।